আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। তো আজকে ভিডিওর আমাদের টপিকস হলো কিভাবে বুঝতে পারবো আমরা একটা যে গুণসম্মত বা মানসম্মত সোলার ইনস্টলেশন বা সোলার সিস্টেম কি গুণাগুণ থাকে আমরা বুঝতে পারবো। টপিকসটা হলো একটা ভালো সঠিক সোলার ইনস্টলেশনের মধ্যে কি পয়েন্টগুলো থাকে আমরা বুঝতে পারবো এটা একটা হেলদি বা কারেক্ট সোলার ইনস্টলেশন বৈশিষ্ট্যগুলো কী আমি কয়েকটা পয়েন্ট বলবো। তো প্রথম পয়েন্টটা হলো মানসম্মত সোলার প্যানেল লাইক টিয়ার ওয়ান লিস্টভুক্ত যেসব প্যানেলগুলো। তো তার মধ্যে আমাকে যদি বলেন পার্সোনালি আমি বলবো বর্তমানে লেটেস্ট হলো 24 ভোল্টের বাইফেসিয়াল প্যানেলগুলো। এটা হলো টিয়ার ওয়ানের যে কোনো প্যানেল হতে পারে। টিয়ার ওয়ান বলতে আমরা বুঝি জিঙ্কো, জে সোলার, লঞ্জি, টিনা সোলার, এরকম যে কোনো সোলার প্যানেল হইলেই হবে। যেখানে আমরা প্যানেলগুলো বসাবো এই টিয়ার ওয়ান মানের প্যানেলগুলো অবশ্যই সেখানে পর্যাপ্ত রোদ থাকতে হবে। দক্ষিণমুখী বসানোর ফ্যাসিলিটি বা দক্ষিণমুখী বসানো হয়েছে বা ফ্যাসিলিটি আছে এরকম সঠিক অ্যাঙ্গেলটা মেনটেন করা হয়েছে কি না 23 ডিগ্রি অ্যাঙ্গেল বাংলাদেশের জন্য 23 ডিগ্রি বা 25 থেকে 20 22 23 হলো বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড। এবং এটা খেয়াল রাখতে হবে যে সবগুলো প্যানেল একই কোম্পানির একই সিমিলার টাইপের, কোনো আলাদা কোনো কোম্পানির না হওয়াই ভালো। এতে সমস্যা হয়, কিছু কোম্পানি এন টাইপ বানায়, কেউ পি টাইপ, কারো ভোল্টেজ একটু বেশি কারো কম। তো যখন লাগাবো চেষ্টা করবো যে সবগুলো প্যানেল একই কোম্পানির হইতে। যদি ভিন্ন কোম্পানির হয় তাহলে চেষ্টা করবো যে এটাকে আলাদা স্ট্রিং করে আলাদা করে দিতে। আর যদি আলাদা স্ট্রিং না করা যায় তাহলে সব কোম্পানির একসাথে ইউজ করতে হবে। এতে আসলে আমরা সঠিক পাবো না, আউটপুট পাবো না, গুণাগুণ পাবো না। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হলো ওই প্যানেল থেকে আমি যে আমার কন্ট্রোলার বা আমার ইনভার্টার পর্যন্ত বা ব্যাটারি পর্যন্ত আনবো সেই সঠিক ডিসি কেবল আমাকে ইউজ করতে হবে। এবং বাসার ভিতরে আমি যে বিভিন্ন লাইট ফ্যান ইউজ করব সেখানে আমাকে সঠিক এবং উন্নত মানের এসি কেবল ইউজ করতে হবে। আচ্ছা, এসি কেবল বাদ দিয়ে আমরা সঠিক ডিসি কেবল এবং এই ডিসি কেবল প্যানেল এবং ইনভার্টারের মধ্যে দূরত্ব যত কম রাখা যায়, সম্ভাব্য যত কম, এটা মিনিমাম 30 ফিটের কম রাখতে পারলে বা 30 ফিট পর্যন্ত কম রাখতে পারলে বেটার। আমরা সবসময় চেষ্টা করতে হবে যে প্যানেল এবং ছাদ ঘরের মধ্যে কাছাকাছি অথবা প্যানেলের নিচে যদি কোনো বক্স বা ছোটোখাটো ঘর তৈরি করে যেখানে বৃষ্টির দিনে পানি পড়বে না এরকম জায়গা দেখে যদি আমরা এই ইউজ করতে পারি তাহলে সবচেয়ে বেটার। এবং দেখতে হবে যে প্যানেলের মধ্যে যে MC4 কানেক্টরগুলো আছে এই কানেক্টরগুলো সঠিক আছে কি না। দেখা গেলো আমার প্যানেল ভালো, তারও ভালো, ডিসি কেবল আমি ভালোই ডিসি কেবল দিলাম, কিন্তু আমার যে একটা প্যানেল থেকে আরেকটা প্যানেল যে MC4 কানেক্টরগুলো ওগুলো এত ভালো না বা ওটার মধ্যে কোনো ডিফেক্টিভ আছে, তাহলে আমি সঠিক আউটপুট পাবো না। লুজ কানেকশনের কারণে ওই MC4গুলো পুড়েও যেতে পারে, সঠিক বিদ্যুৎ প্রবাহ হবে না, ওদের ভিতর দিয়ে রেজিস্ট্যান্স তৈরি হবে। ওকে, তৃতীয় পয়েন্ট হইল বর্তমান যুগে আধুনিক যুগে সবার জন্য যেই বলেন অন গ্রিড ইউজ বলেন অফ গ্রিড ইউজ যাই বলেন সোলার সিস্টেম বললে আমরা মনে করবো যে সবচেয়ে বেটার হলো হাইব্রিড ইনভার্টার, যেটার মধ্যে অন গ্রিড ফ্যাসিলিটি আছে, যেটার মধ্যে অফ গ্রিড ফ্যাসিলিটি আছে, সেটা হলো অন গ্রিড ইনভার্টার। আর এই হাইব্রিড ইনভার্টার। আর হাইব্রিড ইনভার্টারের মধ্যে MPPT অটোমেটিক ইনস্টল থাকে ভিতরে।
তো যারা হাইব্রিড ইনভার্টার ইউজ করবেন না তারা অবশ্যই এমপিপিটি সোলার চার্জার কন্ট্রোলার ইউজ করবেন। আর এটাই হলো একটা ভালো এবং সঠিক সোলার সিস্টেমের বৈশিষ্ট্য। আর অবশ্যই যে হাইব্রিড ইনভার্টারগুলো এগুলো অটোমেটিকই পিওর সাইন ওয়েভ থাকে, ভিতরে এমপিপিটি বিল্ডিং থাকে এবং পিভি রিভার্স প্রোটেকশন থাকে, সব কিছুই দেওয়া আছে। এক কথায় আমি যদি হাইব্রিড ইনভার্টার বলে দিই তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে। কিন্তু এই হাইব্রিড ইনভার্টার আবার বাংলাদেশের মানুষের বলা হাইব্রিড ইনভার্টারের সাথে মিলাইতে যাইয়া ধোঁকা খাবেন না। তো গতকালকে আমি বলে দিয়েছি হাইব্রিড ইনভার্টার চেনার সহজ উপায়। সে তার আপনার সোলারে উৎপন্ন বিদ্যুৎকে যদি আপনার গ্রিডে শিফট করতে পারে তাই বুঝতে হবে ওই ইনভার্টার হাইব্রিড ইনভার্টারের একটা গুণ, সেটা সে অনগ্রিডের মতো আচরণ করতেছে। দ্বিতীয়ত হইল যে কারেন্ট চলে গেলে সে অফগ্রিড ইনভার্টারের মতো কাজ করে, রাতের বেলা ব্যাটারি থেকে কাজ করে। এটা হইল দ্বিতীয় পয়েন্ট, মানে অফগ্রিড হিসাবে কাজ করতেছে। তৃতীয় পয়েন্ট হইল দিনের বেলায় বা রাতের বেলায়, দিনের বেলায় যখন সূর্যের আলো আসবে সোলার প্যানেল থেকে আসা ক্ষমতা এবং কারেন্টকে মিক্স করে চালাইতে পারে ক্ষমতা আছে এরকম। এমন না যে সোলার প্যানেল থেকে আসতেছে আর ব্যাটারি থেকে শেয়ারিং করে এই দুইটারে মিক্স করে চলতেছে, তাকে আমরা হাইব্রিড বলবো না, ওটাকে বলে অফ গ্রিড ইনভার্টার। যদি কেউ বলে যে আমার এটা হাইব্রিড ইনভার্টার, তাই সে সালা ধোঁকাবাজ, তার কথা বিশ্বাস করবেন না। তিনটা বৈশিষ্ট্য যে আপনাকে প্রমাণ করে দিতে পারবে তার কাছ থেকে বুঝবেন সেটাই হলো হাইব্রিড ইনভার্টার। প্রথম হলো সে সহজ কথা যে তোমার যার কাছ থেকে ইনভার্টার কিনবেন এই ইনভার্টার কি গ্রিডে বিদ্যুৎ ট্রান্সফার করতে পারে অনলাইন মিটারিং করে, যদি বলে যে হ্যাঁ পারে, দেখা দিতে পারে, তাই সেটা ওই অন গ্রিডের বৈশিষ্ট্য আছে। আবার গ্রিডের কারেন্ট যদি চলে যায় সে কি অফ গ্রিডের মতো কাজ করে, যদি বলে হ্যাঁ করে, দেখা দিতে পারে, তাহলে এটা অফ গ্রিডের বৈশিষ্ট্য আছে। তৃতীয় বৈশিষ্ট্য এটা সূর্যের শক্তিকে, সোলারের শক্তিকে এবং কারেন্টকে মিক্স করে চালাতে পারে। হ্যাঁ, যদি বলে না ব্যাটারিকে মিক্স করে চালায়, মানে ব্যাটারি শেয়ারিং, তাই এটা অবশ্যই অফ গ্রিড, তার ধোকায় পড়বেন না, সেটা হাইব্রিড না। আচ্ছা, চতুর্থ পয়েন্ট হলো আমাদের উন্নত মানের ব্যাটারি। উন্নত মানের ব্যাটারি বলতেছি আমরা যেরকম ব্যাটারি আমি মনে করি তিনটা জেনারেশন আছে। আমরা পানি ব্যাটারি বা লেড অ্যাসিড ব্যাটারি বলি, যেটার মধ্যে ফ্ল্যাট ব্যাটারি, টিউবওয়েল ব্যাটারি। দ্বিতীয় হইল বাংলাদেশে পাউডার ব্যাটারি, অথবা আরেকটা আছে জেল ব্যাটারি, এটার আমরা এক ক্যাটাগরিতে ধরি। আরেকটা আছে লিথিয়াম ব্যাটারি। তো হাইয়েস্ট হইল লিথিয়াম। লিথিয়াম তো সবার কিনা সম্ভব না, যদি কেউ পারে যে সম্ভব যে লিথিয়াম কিনা, তাই সবচেয়ে বেস্ট চয়েস লিথিয়াম। আর লিথিয়াম ফসফেট ব্যাটারি যদি কেনা সম্ভব না হয় তাহলে অন্তত জেল ব্যাটারি। আর পানি ব্যাটারি আসলে দীর্ঘস্থায়ী হলেও ওটাকে মেনটেনেন্স করতে হয়, পানি দিতে হয়, তারপরে হইলো চার্জ হতে অনেক সময় লাগে, অনেক ঝামেলা আছে। তার চেয়ে বেটার হইলো জেল ব্যাটারি কিনা। মানে কিছু জেল ব্যাটারি পাওয়া যায় পাউডার ব্যাটারির মতোই, মেনটেনেন্স ফ্রি জেল ব্যাটারি পাবে, ওই জেল ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি। আর একান্ত এই দুইটা না পাইলে কেয়ার করা পুরাতন মডেল পানি ব্যাটারি ইউজ করবেন, তাও দেখে শুনে একটা ভালো মানের ব্যাটারি ইউজ করার চেষ্টা করবেন। ৫ নম্বর হইল সঠিক ব্যাটারি কেবল। মানে হইল ব্যাটারি কেবল বলতে এখানে আমি বুঝাইছি আপনার আমরা যে সোলার প্যানেল থেকে ইনভার্টার পর্যন্ত যে ডিসি কেবল ইউজ করব, এটা কতটুকু মোটা হবে সেটা ভিত্তি করে আমরা প্যানেলটাকে কি প্যারালাল কানেকশন করতেছি নাকি সিরিজ কানেকশন করতেছি। যত সিরিজ কানেকশন করলে ভোল্টেজ বেড়ে যায়, ভোল্টেজ বেড়ে যত হাই ভোল্টেজ হবে ডিসি ভোল্টেজ, তত আমার তার চিকন হলেও হয়। কিন্তু যতই আমার ভোল্টেজ কমে যাবে, মানে আমি প্যারালাল কানেকশন দেব, ততই আমার তার মোটা লাগবে এবং যতই ডিস্টেন্স বাড়বে ততই আমার বিদ্যুৎ লস হবে। সুতরাং এটাও একটা দিক। আরেকটা দিক হলো আমার ইনভার্টার থেকে ব্যাটারি পর্যন্ত যে একটা কেবল লাগাবো, সেটা কিন্তু ওই সোলার কেবলের প্যানেলের ডিসি কেবলের চেয়েও বেশি মোটা হয়, ডাবল হয়। কেন? কারণ ওটা হলো দুইমুখী, এক হলো চার্জিংও হয়, আবার অ্যাট এ টাইম সে আবার এও করে, মানে ব্যাটারিতে চার্জিং হয় আবার ব্যাটারি থেকে ডিসচার্জও হয়। যার কারণে ইনভার্টার থেকে ব্যাটারি পর্যন্ত কেবল সবসময় মনে রাখবেন সোলার প্যানেল যেটা আমরা প্যানেলে যে কেবল লাগাইছি প্রায় তার চেয়ে ডাবল হয় মোটা। তো ওটাও দেখতে হবে সঠিকভাবে, আমি ক্লাম দিয়া ওয়ার্ডিং কইরা সঠিক ক্লিপ দিয়া
সঠিকভাবে ব্যাটারিতে লাগাইছি কি না এটা দেখতে হবে। তো মজবুত কানেকশন করতে হবে, কোনো ধরনের কোনো জায়গায় কোনো লুজ কানেকশন থাকতে পারবে না। এটা ডিসিতে হোক, প্যানেলে হোক, MC4 কানেক্টরে হোক, ব্যাটারি কানেক্টর হোক, সব জায়গায় কানেকশন যত মজবুত হবে লুজ কানেকশন থাকবে না। তাই আপনার লুজ কানেকশন থেকে হিট উৎপন্ন হওয়া বা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনার ইনভার্টার অনেক দিন টিকবে। তারপরে 6 নম্বর হলো সেফটি ব্রেকার। সেফটি ব্রেকার বলতে এই AC SPD আছে, DC SPD আছে, DC ব্রেকার আছে, DC ফিউজ আছে, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কন্ট্রোলার আছে। এই যে কতগুলো নাম বললাম। তারপরে থান্ডার রড আছে, মানে আর্থিং আর কি যাকে বলে, প্রপার আর্থিং, থান্ডার রড, এগুলো থাকতে হবে। এগুলো না থাকে আপনার সোলার প্যানেলের সেফটি নেই, ইনভার্টারের সেফটি নেই, ঘরে আপনার যত ইকুইপমেন্ট আছে ওগুলোর সেফটি নেই। তো আমি এত টাকা খরচ করলাম, এত কিছুই করলাম, কিন্তু সেফটি রাখলাম না, তাহলে আপনার কিন্তু সিস্টেমটা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখা গেলো বজ্রপাত হয়ে গিয়ে আপনার ইনভার্টার পুড়ে যাবে, সোলার প্যানেল জ্বলে যাবে। তারপরে হলো আপনার এই হাই ভোল্টেজ ফ্লাক্স করে ওঠানামা করে আপনার ইনভার্টার চলে যাবে, অনেক ঝামেলা আছে। সেফটি ইকুইপমেন্টগুলো থাকতে হবে। তারপরে হলো যেটা আমাদের বাংলাদেশের মানুষ আসলে ইউজ করে না বা জানেও না কীভাবে ইউজ করতে হয়, এইগুলো না করলে আপনার ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপরে হলো এছাড়াও কিছু জিনিস আছে রেগুলার মেনটেনেন্স, যেমন ফ্যানের ক্লিন করা, ফ্যানের যেন কোনো পাখির ময়লা, ধুলাবালি বা কোনো পাতা বা কোনো কিছু যেন না পড়ে থাকে। সামান্য একটা পাতা পড়ে থাকলেও আপনার পুরো প্যানেলের আউটপুট 2 ভাগের বেশি কমে যাবে। তারপরে ওখানে আপনার হটস্পট যেটা বলে, হটস্পট তৈরি হবে, ওখানে তাপমাত্রা বেশি হয়ে ওই অংশের সেলটা পুড়ে যাবে। তারপরে যদি আপনি ফাটা সোলার প্যানেল ইউজ করেন, তাই ওখানে পিআইডির সমস্যা দেখা দেবে। পিআইডি মানে হলো পটেনশিয়াল ইনডিউস ডিগ্রেশন, মানে হলো আপনার এই প্যানেলের থেকে যে সোলার উৎপন্ন হয় সেটা আপনার ইনভার্টারের দিকে না আসা প্যানেলের বডিতে শর্ট হইয়া আর্থিং হইয়া মাটিতে চলে গেলে তখন আপনার রিভার্স স্পাইকের কারণে আপনার ইনভার্টার নষ্ট হয়ে যাবে, সোলারের আউটপুট কমে যাবে। তো এইগুলা অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা ভালো সোলার সিস্টেমের বৈশিষ্ট্য যেটা, এগুলা যেন না হয় এগুলো দেখতে হবে। তো রেগুলার মেনটেন্যান্স বলে দিলাম, যেমন ফ্যানের ক্লিনিং, তারপরে আপনার ইনভার্টারের এয়ার ফিল্টার পরিষ্কার করা, ব্যাটারি কানেকশনগুলো কিছুদিন পর পর ওখানে আপনার কার্বন জমে যায়, ওটা যেন না জমতে পারে সেটা পরিষ্কার করে দেওয়া বা গ্রিজিং করা, পানি ব্যাটারি নির্দিষ্ট সময় পর পর পানি চেক করা, অ্যাসিডের গ্র্যাভিটি চেক করা, ন্যূনতম 3 মাস পর পর ব্যাটারি খুইয়া দোকান থেকে বা আলাদা চার্জার দিয়ে চার্জ করা। তারপরে ব্যাটারিগুলো শিফটিং করে দেওয়া। এবার যদি এটা সামনে ছিল, এটাতে যদি পজিটিভ কানেকশন নিছি, এবার যখন 3 মাস পরে শিফটিং করে দেবো, এটাতে নেগেটিভ কানেকশন দেবো। এটা 1 নম্বর ব্যাটারি ছিল, এটাকে আমরা 2 নম্বর ব্যাটারি বা 3 নম্বর ব্যাটারি এভাবে শিফটিং করে দেবো। তো মোটামুটি এই যে একটা হেলদি সোলার সিস্টেম বা একটা ভালো সোলার সিস্টেমের কী বৈশিষ্ট্যগুলো, সেটা মোটামুটি আমি 7টা পয়েন্ট আলোচনা করছি। আশা রাখি সবাই উপকৃত হবেন। তো আজকে আরেকটা জিনিস আমি সবাইকে সতর্কতার জন্য বলে দিচ্ছি, বোঝার জন্য। গত ভিডিওতেও আমি বলছি, আজকেও বলতেছি যে সোলার সিস্টেমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কয়েকটা জিনিসটা আজকে আমি বললামই। সঠিক মানের প্যানেল, একই টাইপের প্যানেল, ডিসি কেবল, প্যানেল এবং ইনভার্টারের মধ্যে দূরত্ব যত কম রাখা যায় পারলে প্যানেলের নিচ দিয়ে একটা বক্স করে বসায় দেওয়া। তারপরে হাইব্রিড ইনভার্টারের ক্ষেত্রে আজকে আরেকটু বলে শেষ করতেছি এখানে, সেটা হলো বাংলাদেশের মানুষ আসলে আমাদেরকে, সাধারণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, অফগ্রিড ইনভার্টারকে হাইব্রিড বলে চালা দিচ্ছে। তো হাইব্রিডের ব্যাপারে পয়েন্টটা আমি আবারও বলতেছি, 3টা পয়েন্ট থাকলে আপনারা সেটাকে হাইব্রিড হিসাবে মেনে নেবেন। এক হলো সে আপনার অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে গ্রিডে দিতে পারে কিনা, সেই ক্ষমতা যদি থাকে সে একটা বৈশিষ্ট্য পূরণ করলো, সেটা হলো সে অনলাইন ইনভার্টারের মতো কাজ করলো। দ্বিতীয়ত হলো কারেন্ট চলে যাওয়ার পরে সে সোলারের মাধ্যমে বা ব্যাটারি থেকে
আপনাকে দিতে পারে, চালাতে পারে কিনা, এটা হলো অফ গ্রিড। তাই দুইটা বৈশিষ্ট্য পাইলাম। তৃতীয়ত হলো সে এসি শেয়ারিং করতে পারে কিনা, মানে এসি এবং সোলারকে মিক্স করে চালাতে পারে কিনা, নাকি ডিসি শেয়ারিং করে ব্যাটারি থেকে এবং সোলার থেকে যদি চালায় সেটা অফ গ্রিড, সেটা কখনো হাইব্রিড হইতে পারে না। তাই এই তিনটা বৈশিষ্ট্য যেই কোম্পানি আপনাকে চেক করে দেখাতে পারবে তারটা হাইব্রিড হিসাবে মেনে নেবেন। আর বাংলাদেশে বাকি যত কোম্পানির, বাংলাদেশে হাইব্রিড ইনভার্টার বলতে কেউ দিতে পারবে না বাংলাদেশের তৈরি, বা একমাত্র হাইব্রিড ইনভার্টার আছে হইল চায়নাগুলা, যেটা আমরা বলতে পারি গো-টু, গ্রোওয়াট, তারপরে হলো সাকো, এই টাইপের। কিন্তু এর মধ্যে আবার সবগুলো না, কিন্তু এই কিছু লো যেমন ধরেন 1 কিলোওয়াট, 1.5 কিলোওয়াট, এগুলো কিন্তু অফ গ্রিড ইনভার্টার, হাইব্রিড না। আপনাদেরকে ওই চায়নাগুলোই হাইব্রিড করে বলে দিবে। কিন্তু আমি যে 3টা পয়েন্ট বলছি, এই 3টা পয়েন্ট যেই মানে যে ইনভার্টারের মধ্যে এই 3টা বৈশিষ্ট্য থাকবে তাকে আপনারা হাইব্রিড জেনে নেবেন। গোটুর মধ্যেও অফ গ্রিড ইনভার্টার আছে, গোটুর মধ্যে হাইব্রিডও আছে। সেম আপনার এই আপনাকে যে আমরা চাই না সবচেয়ে গ্রোওয়াট কিন্তু অফ গ্রিড, যেটা হাইব্রিড সেটার মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে। যে কোম্পানির ইনভার্টার এই 3টা বৈশিষ্ট্য ফিল আপ করতে পারবে আপনারা তাকে হাইব্রিড হিসাবে মেনে নেবেন। বাকি সব মিথ্যে বলে দাপাবাজ, এদের কথা মেনে নেবেন না। আশা রাখি আমার একটু ভিডিওতে আপনারা উপকৃত হতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।